গল্পের নাম বেলফুলের মালা। গল্পটি লিখেছেন মাধবী ভট্টাচার্য। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠতে উঠতে কবে থেকে যে বিশাল বিশাল স্বপ্ন লালন করতে শুরু করেছিলাম নিজেও জানি না। টিনের চালের বাড়ির স্যাঁতস্যাঁতে একটা ঘরে দিদির পাশে শুয়ে স্বপ্ন দেখে দেখেই রাতগুলো কেটে যেত। ভেবে তৃপ্তি হতো একদিন আমার অনেক টাকা হবে, সেই টাকার জোরে নিজের সব অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো মিটিয়ে নেব। এরকম নোনা ধরা পলেস্তারা খসার দেওয়াল আমার বাড়িতে থাকবে না। স্বপ্ন দেখতাম ঠিকই, কিন্তু সেগুলো পূরণ হবে কি করে সেটা জানা ছিল না। আমাদের পাড়ায় বেশিরভাগ বাসিন্দা তখন ঝকঝকে চকচকে ফ্ল্যাটে থাকে। অল্প কয়েকজনের ছিল নিজস্ব বাড়ি, তাদের মধ্যে বাবাও একজন। যদিও অন্য বাড়িগুলোর সঙ্গে আমাদের বাড়িটার কোনো তুলনাই চলতো না। পাড়ার অভিজাত পরিবেশে একেবারে বেমানান ছিল আমাদের 3 কামরার ছোট্ট একতলা বাড়িটা বাবা তৈরি করেননি, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। বয়সের ভারে জীর্ণ বাড়িটাকে অনেক মেরামত করিয়েও ভোল পাল্টানো যায়নি। বাবার সাধ্য খুব বেশি কিছু ছিল না যে রাতারাতি পাল্টে ফেলবে সব কিছু। স্যাঁতস্যাঁতে মেঝে, নোনা ধরা দেওয়ালের গন্ধ নিয়েই ধীরে ধীরে বড় হচ্ছিলাম আমরা 2 বোন। এরই মধ্যে পাড়ার যতগুলো নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছিল একটাও খালি থাকলো না। প্রতিদিন নতুন নতুন মুখ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছিলাম। ধীরে ধীরে অনেকের সঙ্গে পরিচয়ও হচ্ছিল। নতুন ফ্ল্যাট বাড়িগুলোতে অল্প পরিচয়ের সুবাদে প্রায় হানা দিতে লাগলাম। সুন্দর সাজানো গোছানো ঘরগুলোর পাশে নিজেদের অন্ধকার অন্ধকার মেঝেতে ছ্যাতলা পড়া ঘরগুলো মনে পড়লেই লজ্জা হতো। কাউকে নিয়ে যেতে চাইতাম না বাড়িতে। ওদের সাথে আমাদের পার্থক্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল তখন আমার চোখে। আমরা সস্তা দরের দোকান থেকে সস্তা জামা কাপড় কিনতাম। আমার নতুন বন্ধুরা নামি শপিং মল থেকে ব্র্যান্ডেড জামা কাপড় কিনে ঘর বোঝাই করত। ওদের পায়ের জুতো থেকে শুরু করে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত সব কিছুই ছিল দামি এবং ব্র্যান্ডেড। ওদের সাথে না মেশা পর্যন্ত আমি ব্র্যান্ড কাকে বলে সেটাই জানতাম না। আমরা আসলে মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত ছিলাম। বাবার চাকরিটা ছিল খুবই ছোট, ছিল প্রচুর অভাব, যদিও সেটা আমাদের নজরে পড়তো না। মা বাবাকে সবসময় হাসি খুশি দেখতাম, কখনো কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে দেখতাম না। আমরা 2 বোন জানতাম আমরা সুখী, কিছুরই অভাব নেই আমাদের। বড় হতে হতে আস্তে আস্তে বদলে যেতে লাগলো সব কিছু। ফ্ল্যাট বাড়িগুলোতে যত নতুন বন্ধু পেয়েছিলাম তাদের সাথে মিশতে মিশতে এক নতুন জগতের দরজা খুলে গেল আমার কাছে। জানতে পারলাম আমরা আসলে কিছুই পাইনি, কিছুই পাচ্ছি না এই জীবন থেকে। অবুঝ আমি মা বাবাকে বিরক্ত করতে শুরু করলাম কারণে অকারণে। শপিং মলে যেতে হবে, ওদের মতো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে, জামার সঙ্গে রং মিলিয়ে জুতো কিনে দিতে হবে, ভালো লিপস্টিক, নেল পালিশ, পারফিউম কিনে দিতে হবে। সব কিছুই ওদের মতো হতে হবে। প্রথম প্রথম বাবা আমার বায়নাগুলো রাখার চেষ্টা করত, কিন্তু পরে আর পারছিল না। আমি বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছিলাম। এই সব ব্যাপারে দিদি একেবারেই আমার পাশে থাকতো না, বরং আমাকে বোঝাতে চেষ্টা করত। কেন এমন করছিস বনু? বাবার কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না? কষ্ট কেন হবে, বুঝতে চাইতাম না। রাগে আরও চেঁচাতাম। এমনিতেও দিদিকে আমি মোটেই সুনজরে দেখতাম না। জ্ঞান হওয়ার পর থেকে ওর প্রশংসা শুনে শুনে কান ঝালাফালা হয়ে গেছে। সবাই বলতো, দেখো দিদি কত ভালো, কত বোঝে, তুমিও দিদির মতো হও, দিদির থেকে দেখে শেখো একটু। দিদি শান্ত, দিদি বাধ্য, দিদি সবার কথা ভাবে, দিদির মতো একটা মেয়ে হয় না। এসব শুনতে শুনতে নিজের অজান্তেই দিদি আমার শত্রু হয়ে উঠল। বাইরের লোকের মুখেও শুনতে হতো, জিনিয়ার মতো একটা মেয়ে হয় না। তানিয়া কিন্তু ওরকম হয়নি। তোমাদের 2 মেয়ে একেবারেই 2 রকম হয়েছে, কোনো মিল নেই। কথাগুলো শুনতাম আর রাগে ফুঁসতাম। সবসময় দিদি এভাবে জিতে যাবে কেন? দিদির মতো মেয়ে হয় না, আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? আরও অবাক হতাম যখন বাইরের লোকের কাছে মাকে বলতে শুনতাম, বড় মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই আমার, এত বুঝদার এত লক্ষ্মী হয়েছে মেয়েটা, যত চিন্তা ছোটটাকে নিয়ে, কিচ্ছু বোঝে না,
একটা কথাও শুনতে চায় না কারো। কি যে হবে মেয়েটার! শুনে শুনে ভেতরটা জ্বলে যেত। দিদির হাসি মুখটার দিকে তাকিয়ে মনে হতো ও ব্যঙ্গ করছে আমায়। মনে মনে প্রতিজ্ঞা করতাম, যে করেই হোক দিদির চেয়ে ভালো হয়ে উঠতেই হবে। মনের গভীরে দিদির প্রতি শত্রুতার বীজ পুষে রেখে বড় হচ্ছিলাম। দিদি হয়তো ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি আমি ওকে কি চোখে দেখি। জানবেই বা কী করে? আমি জানতে দিলে তবে তো। দুই বোনই দেখতে ভালো ছিলাম। পাড়ায় ভালো পরিবার হিসেবে আমাদের বেশ সুনামও ছিল। স্বাভাবিকভাবেই আমাদের দুই বোনের প্রতি অনেকেরই বেশ আগ্রহ ছিল। গ্রাজুয়েশনের পরেই দিদির জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে শুরু হলো। এক জায়গায় কথাবার্তা বেশ এগিয়েও গেল। ছেলে ডাক্তার। বিয়ের কথাবার্তা যখন চলছে, হঠাৎ একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ল দিদি। মা, আমি এই বিয়ে করব না, প্লিজ তুমি বাবাকে বোঝাও। মা হতভম্ব হয়ে গেছিল। আর এই প্রথম দিদিকে মা বাবার অবাধ্য হতে দেখে বেজায় আনন্দ হয়েছিল আমার। এখন বোঝো কত ভালো মেয়ে। মা আর বাবার জেরার মুখে একসময়ে দিদি স্বীকার করলো ও অন্য কাউকে ভালোবাসে। তাকে ছেড়ে আর কাউকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ছেলেটা তখন সবে চাকরিতে ঢুকেছে। কোথায় ডাক্তার ছেলে আর কোথায় এই ছেলে! মা আর বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অনেক চেষ্টা করলেন দিদিকে বোঝাতে, কিন্তু দিদির এক কথা, ওই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মা বাবার অসহায় মুখগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। দিদি এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল জানতেও পারিনি। রুচিও বটে, কি একটা ছেলেকে পছন্দ করেছে। আমার জন্যও কম ছেলেরা আগ্রহী ছিল নাকি? সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। অনেকেরই চোখের জল, কাতর অনুরোধ, কাকুতি মিনতি অগ্রাহ্য করেছি নিষ্ঠুরভাবে। আমি এমন একজনকে চাইতাম যার অনেক টাকা আছে। টাকা ছাড়া জীবন চলে নাকি? এতদিনের সমস্ত না পাওয়াকে মিটিয়ে দিতে অনেক টাকার দরকার আমার। শেষ পর্যন্ত সাগরদার সাথে বিয়ে হয়ে গেল দিদির। মা বাবাকে মেনে নিতেই হলো। দিদি যে কি করে ওই ছেলেকে পছন্দ করলো, যাক ভালোই হলো। এবারে আমি দিদিকে টেক্কা দিতে পারবো। এই তো সুযোগ। বিয়ে পাশ করার পর আমার জন্য সম্বন্ধ আসছিল। একটা ছেলেকে খুব পছন্দ হলো আমার। বড় ব্যবসা, প্রচুর আয়, আর কি চাই? বাবাকে বললাম এই ছেলেকেই পছন্দ। এক শুভ দিন দেখে অরিত্রর সঙ্গে বিয়ে হয়ে গেল আমার। ছেলের বাড়ি থেকে তত্ত্বে সাজানো জিনিসগুলো দেখে অনেকেরই চোখ কপালে উঠে গেছিল। আত্মতৃপ্তির সঙ্গে আমিও ভেবেছিলাম সিদ্ধান্তটা ভুল নেইনি। তবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল হু হু করে। আমার বিয়ে 6 মাস হয়ে গেল। দিদি তো 1.5 বছর। এক মামাতো দাদার বিয়ে উপলক্ষে সবাই জড়ো হয়েছি মামার বাড়িতে। অনেক আত্মীয়রাই এসেছে। তাদের সামনে সুযোগ পেলেই দিদিকে নানাভাবে অপমান করার চেষ্টা করছি। সেদিন সবার সামনে ইচ্ছে করেই ওকে বললাম, হাতে ওরকম সরু সরু চুড়ি পরে আছিস কেন? সাগরদা তোকে কিছু দেয় না বুঝি? খুব আশা ছিল অপমানে কালো হয়ে যাবে দিদির মুখ, ওর দৈন্য ধরা পড়ে যাবে সবার সামনে। কিন্তু কোথায় কি! দিদি মিটিমিটি হেসে বলল, সরু চুড়ি পরে থাকলে দোষ কি? মুখে অহংকারী হাসি ফুটিয়ে বললাম, তোর নেই? কদিন আমার হিরে বসানো ব্রেসলেটটা পর, দেখতে ভালো লাগবে। কথাটা বলার সময় চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। বিবাহ সূত্রে কতটা সৌভাগ্যের অধিকারিণী আমি হয়েছি সকলকে না জানালে দিদির ভাগ্যকে ছোট করা হবে কি করে। দেখলাম ওপাশ থেকে সকলে হাঁ করে আমাদের কথাগুলো গিলছে। আমাকে তাকাতে দেখে সুমি বৌদি বলল, হিরে বসানো ব্রেসলেট? তোর হাতের বালা জোড়াও তো দেখছি হিরে বসানো। কতগুলো হীরের গয়না আছে রে তোর? কি জানি, মনেও থাকে না গো। অরিত্র যখন পারছে কিনে কিনে আনছে, বারণ করলেও শোনে না। হাসলাম আমি। কত বড় ব্যবসা ওদের, কত টাকার মালিক, বউকে একটু গয়না দেবে না? ছোট মাসি বললেন হাসতে হাসতে। অহংকারী হাসিটা আরও একটু চওড়া হলো আমার। মাথা ঝাঁকিয়ে বললাম, অরিত্রর এটা কিন্তু বাড়াবাড়ি। এত গয়না লাগে নাকি? ওগুলো পরবো কখন? বর সোহাগ করে দিচ্ছে, পরবি না বললেই হলো। কপাল করে একখানা বর পেয়েছিলি বটে তানি। এবারে রাঙামাসি মুখ খুললেন।
নিজের সৌভাগ্যের গর্বে নিজেরই বুক ফুলে যাচ্ছিল। সবার মুখেই অল্প হলেও ঈর্ষার ছাপ। আর চোখে একবার দিদির দিকে তাকালাম। কতটা ঈর্ষা, কতটা হীনমন্যতা বোধ ফুটে আছে সেই মুখে। দিদি হাসছে। বোনের সৌভাগ্যের দিদির এত আনন্দ কিসের? খুশিতে ঝলমল করছে ওর মুখ। এত হাসি আসে কোথা থেকে? সাগরদার অবস্থা তো মোটেই ভালো নয়। ঘরে মা, ছোট এক বোন আছে। বোনটা এখনো পড়ছে। কিভাবে যে কি সামলায় ঈশ্বরই জানেন। আমার দেওয়া সব রকম আঘাত দিদির গায়ে লেগে ঠিকরে ফিরে আসছে। কোনো রকম ভাবান্তর নেই। কোনো অপমানই কি ওর গায়ে লাগে না? কোনোভাবেই দিদির মাথা নিচু করতে পারছি না বলে ভেতরে ভেতরে জ্বলে মরছি। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। বিকেলে বরযাত্রীদের মধ্যে তুমুল ব্যস্ততা। সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। ঘন নীল রঙের বালুচরি আর মানানসই গয়নায় সেজেগুজে আমি সবার চোখে অনন্যা হয়ে উঠেছি। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে বারবার। রূপ যেন ঝলসাচ্ছে আমার। দিদিও তৈরি হয়ে এলো। দেখেই হাসি পেয়ে গেল। অতি সাধারণ এক সিল্কের শাড়িতে সেজে এসেছে দিদি। সঙ্গে বিয়েতে যা যা গয়না পেয়েছিল সেগুলোই পরেছে। একটা হার, কানের ঝুমকো, হাতে দুগাছা করে চুড়ি আর একজোড়া বালা। আমার পাশে দিদিকে কত সাধারণ লাগছে ভেবেই আনন্দ হচ্ছে। কতবার করে তোকে বললাম আমার হীরের ব্রেসলেটটা পর, শুনলি না তো। এগিয়ে গিয়ে ইচ্ছে করে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললাম, না রে, আমার যা আছে তাই পরেছি। তুই ইচ্ছে হলে ব্রেসলেটটা পরতে পারিস। হাসি মুখে বলল দিদি। আমি আর কি পরবো? জায়গা আছে নাকি? গয়নায় ভর্তি দুহাত দিদির চোখের সামনে নাড়িয়ে দিয়ে বললাম। ওহো, তাই তো। হেসে ফেলল দিদি। এত অহংকার! দাঁতে দাঁত চেপে দিদির মুখের দিকে একবার তাকালাম। পারতাম যদি এই উঁচু হয়ে থাকা মাথাটা ধুলোয় মিশিয়ে দিতে। একটু পরেই অরিত্র চলে এলো তৈরি হয়ে। শেরওয়ানি আর ধুতি প্যান্টে ওকে যে কি সুন্দর দেখাচ্ছে। সাগরদাও এলো একটু পরে। সাধারণ পাঞ্জাবি চুড়িদার পরে ছোটাছুটি করছে ঘরের এধারে ওধারে। বেচারা। বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো নিজেকে আয়নায় একবার দেখে নিতে যাচ্ছিলাম। ইচ্ছে ছিল আর একটু পারফিউম ছড়িয়ে আসবো গায়ে। ঘর এখন একেবারেই ফাঁকা। সবাই বাড়ির বাইরে গিয়ে জড়ো হয়েছে। তাড়াতাড়ি পা চালিয়ে সুমি বৌদির ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলাম। দরজা আধ ভেজানো, আর ফাঁক দিয়ে পরিষ্কার ভেসে আসছে দিদির গলার আওয়াজ। তুমি এই পুরনো পাঞ্জাবিটাই পরে এলে? বলেছিলাম না নতুন একটা কিনে নিতে? ছাড়ো তো, তুমিও তো পুরনো গয়নার পুরনো শাড়িতেই সেজেছ। আমি আবার নতুন কিনতে যাব কেন? তাছাড়া কত টাকা বাঁচলো সেটাও ভাবো। সাগরদার গলা। তোমার শুধু টাকা বাঁচানোর চিন্তা। দাঁড়াও, আমি চাকরিটা পেয়ে নিই, তারপর দেখো কি করি। হাসতে হাসতে বলল দিদি। সে দেখা যাবে খন। এখন দেখো তোমার জন্য কি এনেছি, বলল সাগরদা। কি? দিদির আগ্রহী গলা। আমিও দরজার ফাঁকে আমার কৌতূহলী চোখ জোড়া রাখলাম। কি এনেছে সাগরদা? একটা কাগজে ঠোঙা বের করলো সাগরদা। তারপর সেটা থেকে বের করে আনলো একটা বেলফুলের মালা। ও হরি, এটাই তাহলে সাগরদার উপহার? বেজায় হাসি পাচ্ছিল। দিদিও হাসছিল, তবে সেটা অন্য রকমের হাসি। হাসতে হাসতেই দিদি বলল, পারও বটে। এখন পরিয়ে দাও ওটা। খুব যত্নের সঙ্গে বেলফুলের মালাটা দিদির চুলে আটকে দিল সাগরদা। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, তোমার খুব কষ্ট হয় তাই না? তোমার বোনের কত কিছু আছে, তোমাকে তো কিছুই দিতে পারি না। ইস, ঢং কত! তাছাড়া বোনের আছে বলে আমার কষ্ট হবে কেন? সে বেচারি কত ভালোবাসে আমায়। কত সাদাসাদি করছিল ওর গয়না পরাবে বলে। কিন্তু ওগুলো অরিত্রর দেওয়া উপহার। পড়লে তোমার অপমান হতো, তাই পড়িনি। বনুটা এখনো ছেলে মানুষ রয়ে গেছে, বোঝে না কিছুই। শুনতে শুনতে চোখটা হঠাৎই জ্বালা করে উঠল। বুঝলাম দিদির কাছে আবার হেরে গেছি। নিঃশব্দে সরে এলাম দরজার সামনে থেকে। বাইরে গিয়ে দাঁড়ালাম পায়ে পায়ে। সবাই তখন গাড়িতে উঠছে। গাড়িতে উঠে বসতে বসতেই দেখতে পেলাম দিদি বেরিয়ে আসছে, পেছন পেছন সাগরদাও। চুলে আটকানো বেলফুলের মালাতে দিদির রূপ বেড়ে গেছে হাজার গুণ। এর কারণটা আমি জানি।
বেল ফুলের ওই মালাটার কাছে হীরের ব্রেসলেটটাও অতি তুচ্ছ, সেটাও আমি জানি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।